এমন হয় পতাকির ভাগ্যে সর্বদাই যা হয়ে থাকে। চটি জোড়াটা হাতে নিয়ে বেড়ালের মতো নিঃশব্দে বেরোতে গিয়েও বিপদ এড়ানো গেল না। পড়তেই হলো বাঘের মুখে। না পড়ে উপায় আছে? এমন মোক্ষম জায়গাটিতে ওই বৈঠকখানা নামের ঘরটা বানিয়ে রেখেছিলেন পতাকির ঠাকুরদা। বৈঠক বলে তো কোনো কিছুর বালাই নেই, শুধু উদয় আসত। একা ঘাঁটি আগলে বসে থাকেন ঠাকুরদার জ্যেষ্ঠ পুত্রটি, এই এখানের বাগনান কলেজের প্রাক্তন অধ্যক্ষ দয়াল হরি দেবনাথ। পতাকি অবশ্য মনে মনে নামটাকে একটু প্রুফ কারেকশন করে বলে ভয়াল হরি ভূতনাথ। তা তিনি পতাকির ওই বিড়াল গতি থেকেও কি করে যেন সাড়া পেয়ে তার নিজস্ব খানদানি গলায় হাঁক দিয়ে উঠলেন, কে রে, কে ওখানে? উহ, এই জেঠু কি সেই যারা মনীষীর গন্ধ পাও তাদের দলের কেউ? রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে পতাকি। ভোর সকালে আজ বিলু চুপি চুপি একটা মোক্ষম খবর দিয়ে বলে গেছে, যত তাড়াতাড়ি পারবি আমাদের ওখানে চলে আসবি। আমি, প্রদীপ, সুনন্দ, ভোম্বল চারজনে ওখানেই থাকছি। আর শোন, পারিস তো তোদের ওই থার্মোমিটারটা ওটা নিয়ে যাস। আমাদের কারো বাড়িতেই আছে কিনা জানি না, তোদের বাড়িতে নিশ্চয়ই আছে। তো জেঠুর ব্যাপার, শোন দেরি করবি না। বিলু, সুনন্দ, প্রদীপ, ভোম্বল চারজনেই সেখানে গিয়ে বসে আছে। আর পতাকি কিনা, ওহ, বাড়ি থেকে বেরোবার যে আর দ্বিতীয় কোনো পথও নেই ছাই। এই দরজাটি একম এবার দ্বিতীয়ম। অথচ সব বাড়িতেই খিড়কি দরজা বলে একটা জিনিস আছে, তো থাকে, থাকাই নিয়ম। কিন্তু জেঠুর নিয়ম আলাদা। তাঁরও এই বাড়িতে ছিল তেমন একখানা দরজা, কিন্তু জেঠু তার পাল্লা দুটোয় পেরেক ঠুকে সেঁটে রেখে দিয়েছেন। কারণ কারণ নাকি পাড়ার যত বিচ্ছু ছেলেরা জেঠুর সাধের বাগানের দফা গয়া করে দেয়। ফুল গাছ থেকে ফুলগুলো ছিঁড়লে বা ফলের গাছ থেকে 2-5টা ফল ছিঁড়ে নিলে দফা গয়ার কি আছে? পতাকির সেটা বুদ্ধির অগম্য। ওগুলো কি গাছেই থাকবার জিনিস? তা কে সে কথা বোঝাতে যাবে ভয়াল হরিকে? বেগতিক অবস্থায় পাঁচিল ডিঙিয়ে বেরিয়ে পড়বারও উপায় রাখেননি জেঠু। বাড়ির সারা পাঁচিলে কাঁটা তার, তাছাড়াও ভাঙা কাঁচের টুকরো পোঁতা। কাজেই বেরোতে হলে এই দরজা, আর তাহলে কে রে, কে ওখানে। ওহ, কি একখানা গলার স্বর! শোনা মাত্রই যেন কানের মধ্যে ড্রাম বেজে ওঠে, সঙ্গে সঙ্গে প্রাণের মধ্যেও। কিন্তু আজকের এই দিনেও কি পতাকি থতমত খেয়ে বলে বসবে যে কেউ না, আমি একটু বাগান দেখতে যাচ্ছিলাম, কত ফুল হয়েছে, এসব না, কখনো নয়। আজ বেরোতেই হবে। হঠাৎ মনের মধ্যে একটা বীর ভাবের উদয় হয় পতাকি। কেন, কি জন্যে, এত কিসের ভয়? সবাই বেশ যখন ইচ্ছে যেখানে ইচ্ছে বেরোতে পায়, আর পতাকির ভাগ্যে বেরোতে হলে পুলিশি জেরায় জেরবার হতে হওয়া। কোথায় যাচ্ছিস, কি জন্যে যাচ্ছিস, কাদের কাছে যাচ্ছিস, কখন ফিরবি, এসব মাথায় জ্বালা ধরানো প্রশ্ন। পুলিশি জেরা আর কাকে বলে? ওহ, কত কায়দা করে থার্মোমিটারটা বাগিয়ে পকেটে পুরে রেডি হয়ে বেরোচ্ছিল। ওই বাগানোটাও চুপি চুপি সারবারই ইচ্ছে ছিল, কিন্তু ফাঁস হয়েই গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জিনিসটা না পেয়ে শেষমেশ জেঠির কাছে গিয়ে তো ওকে বলতেই হলো, আচ্ছা থার্মোমিটারটা কি এমন দামি? হ্যাঁ, সোনার না হীরের? লুকিয়ে লকারে তুলে রাখতে হয় তোমায়, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। জেঠি অবাক হয়ে বলেন, কি, ও তোদের ওই জ্বর কাঠিটা খুঁজছিস? তাকে আবার লকারে তুলে রাখতে কার দরকার পড়েছে? তো জেঠুর এই হোমিও বাক্সের মধ্যেই তো থাকে, তাই আছে, দেখ। এ, ইস, ঠিক তো, ওখানেই যেন থাকে মনে হচ্ছে এখন। আর
পতাকি কিনা লেপ বিছানা তুলে রাখার চালি থেকে জেঠির ঘুঁটে কয়লার ঝুড়ির মধ্যে পর্যন্ত খুঁজে হন্যে হলো। তা জেঠি কি শুধু জিনিসটার সন্ধান দিয়েই ক্ষান্ত হবেন? কেন সেটার সন্ধান হচ্ছিল তার সন্ধান নেবেন না? শিউরে উঠেই জেঠি সন্ধান নিলেন। হ্যাঁ রে, এই জ্বর কাঠি খুঁজছিস কেন রে? হ্যাঁ, শরীর খারাপ নাকি? অপাতুকি। উচ্চারণের সুবিধার জন্য জেঠি থার্মোমিটারকে বলেন জ্বর কাঠি, হোমিওপ্যাথিকে বলেন হোমিও, আর পোস্ট কার্ডকে পোস্টোকেস্টো, আর পতাকিকে পাতুকি। তা পতাকি প্রায় পাতুকির মতোই গুরুজনের ওপর তম্বি করে বলে ওঠে, শরীর খারাপ হতে যাবে কি দুঃখে? কেন, বাড়ির কোনো একটা জিনিসের দরকার পড়তে পারে না? খুঁজে না পেলে রাগ হয় না? জেঠি চোখ কপালে তুলে বলেন, ও মা, জ্বর কাঠি আবার জ্বর দেখা ছাড়া কোন কর্মে লাগে? এতখানি বয়সে তো দেখিনি গো অন্য কিছু। কি কাজ? হ্যাঁ, পতাকির উভয় সংকট। যদি ৭-১৭ কথার মধ্যে যাওয়ার বদলে একটু বানিয়ে বলে যে হ্যাঁ একটু যেন কেমন জ্বর জ্বর লাগছে, দেখে নিয়ে একবার, তাহলে ল্যাঠা চুকে যায়। কিন্তু তাহলে তো বেরোনোরও ১২টা বেজে যায়। এই শুনে জেঠি কি আর চোখ ছাড়া করবেন পতাকিকে? মিনিটে মিনিটে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখতে থাকবেন না ছ্যাঁক ছ্যাঁক করছে কিনা, এবং ছ্যাঁক ছ্যাঁকের ছায়া মাত্র আবিষ্কার করতে না পারলেও বলে উঠবেন, গা তো পাথর গো, তা হোক, আজ আর ভাতটা খেয়ে কাজ নেই, দুখানা রুটি খাস। তাছাড়া জেঠুর কানেও জেঠি কি কথাটা না তুলে ছাড়বেন? অতএব সঙ্গে সঙ্গে জেঠুর হোমিও বাক্সর আক্রমণের মুখে পড়তে হবে। এই ভয়েই তো তাকে বলতে হয়েছে একটা দরকারি কাজে দরকার। তো এখন আবার সে ৭-১৭ ফাঁদে পড়া, জ্বর কাঠি আবার কোন কর্মে লাগে রে? তা সেও তো ম্যানেজ করে ফেলা হয়েছে। চোখ মুখ বেশ একটু ঘোরালো করে বলতে হয়েছে যে সে তুমি বুঝবে না জেঠি, স্কুলে সায়েন্সের ক্লাসে একটা জিনিস টেস্ট করতে হবে। অবশ্য এটুকুতেও পুরো ম্যানেজ হয়নি। সায়েন্স আর টেস্ট এই দুটো শব্দে বেশ কাবু হয়ে গিয়েও জেঠি বলেছিলেন, তা হ্যাঁ রে পাতুকি, এখন তো তোদের গ্রীষ্মের ছুটি চলছে, স্কুলের ক্লাস এখন হচ্ছে কি করে? উফ, এত কুট কচালে প্রশ্ন মাথায় আসে এনাদের। আবার বোঝাতে হলো স্যারের বাড়ি গিয়ে শিখতে হবে, না গেলে পরীক্ষায় নম্বর কাটা যাবে। ব্যাস, তাতেই কাজ হয়েছিল। আর মাত্র আধ মিনিট সময় ম্যানেজ করতে পারলেই চৌকাঠটা পার হয়ে যাওয়া যেত। কিন্তু হলো না। জেঠুর গলার স্বর বেজে উঠল, কে রে, কে ওখানে? হঠাৎ বীরত্ব জেগে ওঠা পতাকি হঠাৎই বুক টান করে জোর গলায় বলে উঠল, কে আবার? আমি আমি ছাড়া বাড়িতে আর আছেটাকে? কথাটা বলার সঙ্গে সঙ্গেই খটাখট খড়মের আওয়াজ উঠল। তার মানে জেঠু তার বাবার আমলের হাত পা ছড়ানো আরাম কেদারাটি থেকে উঠলেন, অতএব চলে আসবেন। কিছুদিন থেকে জেঠু চটি ছেড়ে খড়ম ধরেছেন। বয়স বাড়লেই নাকি এটি করতে হয়, মেরুদণ্ড সোজা থাকে। আর কত সোজা হওয়া দরকার মেরুদণ্ডের, ভগবান জানেন আর জেঠুই জানেন। খড়ম খটখটিয়ে ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন যেন একখানা সতেজ শাল গাছ। এবার পতাকির আপাদমস্তক অবলোকন করে বলে উঠলেন, আপনি ছাড়া আর কেউ এসে বাড়িতে সেঁধোতে পারে না? হ্যাঁ, পদশব্দহীন পদপাতে যারা ঢুকে আসে। ওহ, আমায় বলা হচ্ছে চোর? কি আশ্চর্য, তোমায় বলা হবে কেন? নিঃশব্দে চুপি চুপি যারা যাওয়া আসা করে তাদের কথা হচ্ছে। কিন্তু পতাকি এখনো বীরত্বের অনুভূতিতে আছে, তাই তেমনই সতেজ গলায় বলে, তা উপায় কি?
বেরোতে দেখলেই তো কোথায়, কেন, কাদের কাছে, কি কাজে, কখন, এসব জেরায় পড়তে হয়। এত জেনে কি হয় আপনার, বুঝি না। ও, বোঝো না। দয়াল হরি তার কাঁচা পাকা গোলালো গোলালো সুপুষ্ট গোঁফ জোড়াটির ফাঁকে একটু দয়াল হাসি হেসে বললেন, তাহলে তো স্পষ্ট করে বুঝিয়ে দিতেই হয়। কোন কাজে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, কাদের কাছে যাচ্ছ, এসবের হদিশ একটু জেনে রাখার দরকার হয় বই কি। জানা থাকলে খোঁজ করবার প্রয়োজন হলে বেআন্দাজি সারা বাগনান তল্লাশ না করে আন্দাজ মতো জায়গায় তো খোঁজ করা যায়। সে তল্লাটে কেউ গাড়ি চাপা পড়েছে কিনা, খুন হয়েছে কিনা, লেভেল ক্রসিং এর গেট গলিয়ে বেপরোয়া লাইন পার হতে গিয়ে রেলগাড়ির চাকায় কাটা পড়েছে কিনা, কে এই সব খোঁজ করতে হবে। হঠাৎ জেঠির গলার স্বর শোনা যায়, জোরালো গলা। ষাট ষাট বালাই ষাট, এসব অলক্ষণে কথা মুখে আনছো তুমি। একটু আগে পতাকির চড়া গলার আওয়াজ পেয়ে জেঠি কাজ ফেলে অকুস্থলে এসে পৌঁছে গিয়েছিলেন। কাজেই দয়াল হরির কথাগুলোর সবই কানে ঢুকে পড়েছে তাঁর। জেঠু অবশ্য অকুত ভয় বললেন, মুখে আনতে হলো বই কি। পতাকি বাবু যখন রেগে রেগে জিজ্ঞেস করলেন কোথায়, কেন, কি বৃত্তান্তের মানেটা কি, তখন মানেটা তো একটু বোঝাতেই হয়। ওর বাপ মা এই ছেলেটিকে আমার কাছে গচ্ছিত রেখে গেছে, তার একটা দায়িত্ব নেই। তেমন কিছু ঘটলে এই লাশটাও তো তাদের হাতে তুলে দিতে হবে। কথাটা হচ্ছে এই, পতাকির বাবার বদলির চাকরি, আজ এখানে তো কাল সেখানে, কাজেই ছেলের পড়াশোনার সুবিধার জন্য দেশের বাড়িতে নিঃসন্তান দাদার কাছে রেখে গিয়েছেন তাকে। তা দেশের বাড়ি হলো, বাগনান কিছু আর সচরাচর দেশের বাড়ির মতো অজ পাড়াগা নয়, নগরী। তাছাড়া দাদা এখানের কলেজের প্রিন্সিপাল ছিলেন, কত নাম ডাক মান সম্মান, ভদ্রলোকের দায়িত্ববোধ প্রবল বলেই তো। কিন্তু সেই দায়িত্ববোধের দাপটে পতাকি বেচারির জীবন মহা আনিশা। তবে ওই জেঠি অন্ধকারে আলো, তিনিও ওই কোথায়, কেন, কি করতে, কখন, এসবের ধাক্কা ধরেন। তবে যা হোক একটু বোঝালে বোঝেন, এবং উনি সব সময় পতাকিরই ফরে। তাই দয়াল হরির ওই ভয়াল কথায় খুব রেগে উঠে বলে ওঠেন, আবার আবার ওইসব ছাইপাশ কথা, দুগ্গা দুগ্গা দুগ্গা। আহা, এই বেচারা ছুটির সময় একটু খেলতে যাবে না, নিজে খেলতে না ওর বয়সে। নিজেই তো বলো, পাড়ার লোকে তোমায় বলতো গেছো বানর। না রে পাতুকি, তুই বন্ধুদের সঙ্গে খেলতে যা, তো দেরি করিস না বাবা, কেমন? রোদ চড়া হবার আগে চলে আসবি, কেমন? ঘোলের শরবত করে রাখবো, তাড়াতাড়ি আসবি তো? হ্যাঁ, লেভেল ক্রসিং এ যাবি না তো? আমায় ছুঁয়ে বলে যা। না না না, ওদিকে কে যাচ্ছে বলে পতাকি এখন বীর দর্পে বেরিয়ে যায়। জেঠু যদি ওইসব অলক্ষণে কথাগুলো বলে না বসতেন, তাহলে জেঠি রাগের মাথায় এই মোক্ষম সময় গেছো বানর প্রসঙ্গ তুলে জেঠুকে আপাতত এমন বেকায়দায় ফেলতে পারতেন না। পতাকি বেরিয়ে যেতেই দয়াল হরি বলে ওঠেন, তুমি এই ছেলেটার পরকাল ঝরঝরে করে দিচ্ছ। জেঠি বেজার গলায় বলেন, হ্যাঁ দিচ্ছি, মা ছাড়া হয়ে আছে ছেলেটা, একটু মায়া মমতা দেখাবো না? মা ছাড়া হয়ে আছে, যত পারো দই ক্ষীর মন্ডা মেঠাই মাখন মিছরি খাওয়াও গে, তাই বলে কোথায় কি করে বেড়াচ্ছে দেখতে হবে না? দেখবে তুমি, দেখো, অপয়া অলক্ষণে কথা কেন এই শনিবারের সকালবেলা? তা শনিবারের সকালটা বোধহয় অপয়াই, অন্তত আজ পতাকির পক্ষে। যদি বা জেঠির দৌলতে বেরিয়ে পড়া গেল, তবু আবার এক গাড্ডায় পড়ে বসতে হলো। তাদের নিজস্ব জায়গায় সেই সেখানে যাবার মুখে মেঠো রাস্তায় বাংলা স্যারের মুখোমুখি। তাঁরও গরমের ছুটি,
তাই মনের আনন্দে সকালবেলা বাড়ির গরুর কচি বাছুরটার গলায় একটা হালকা দড়ি বেঁধে নিয়ে এই বাবুই বাগানের মাঠে টেনে এনেছেন কচি ঘাস খাওয়াতে। এখানটায় অনেক ঘাস। বাংলা স্যার মানেই সেই খিকখিকে হাসি আর কিরম ধরনের কথাবার্তা। মাঠের মাঝখানে একেবারে মুখোমুখি, না দেখার ভান করবার ফন্দি খাটে না। এই ভয়ঙ্কর মহা মুহূর্তে কিনা ইনি বিপদ থেকে ত্রাণ পেতে পতাকি বলে ওঠে, স্যার মাঠের ওই দিকটায় খুব ঘাস আছে, অনেক ঘাস, ওই যে ওদিকে ওদিকে কচি কচি দেখুন। বলেই উল্টো পাক খেয়ে ছুট। ওহ, আজ কার মুখ দেখে উঠেছিল পতাকি? শুভ কাজে কেবলই বাধা। শুভ কাজ তা নয়ই বা কেন, একটা মার কাটারই শুভ কাজই। অথচ সেখানে কত কি ঘটনা ঘটে গেল এতক্ষণে। ওরা 4 জন রয়েছে আর পতাকি এখনো সেখানে পৌঁছতেই পারলো না। উহ, কি যে সব কাণ্ড! তা ওদের আসরটা আবার এমন জায়গায় যে ছোটবারও জো নেই। অনেকখানি থেকে গঙ্গার ধারের বালির চড়া। আসলে জায়গাটা ওদের আবিষ্কারই বলা যায়, অথবা ভাগ্যলব্ধ। গঙ্গার ভাঙনে গোকুল সাহার মস্ত বড় মুদির দোকানখানাটার সামনেটা সব ভেসে যাওয়ায় গোকুল মাথা চাপড়াতে চাপড়াতে অনেকখানি দূরে উঁচু জমিতে আবার দোকান বসিয়ে নিয়েছে। কিন্তু ভেসে যাওয়া দোকানের পেছন দিকের গুদাম ঘরটা বেশ ভালো আছে এখনো। ভাঙন আরও না বাড়া পর্যন্ত হয়তো থাকবে। সেই ঘরটাই এদের ক্লাব। অন্য জনমনীষীর আসার সম্ভাবনা নেই। আবার অন্য অনেক বন্ধু এদের নেই, এই 5 জনই এরা। তো ওরাই সুবিধা পেলেই এখানে এসে আড্ডা জমায়, পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে জোর আলোচনা করে, আর যত মহা লোকেদের দোষ ঘাট নিয়ে প্রাণ খুলে সমালোচনা করে। ভবিষ্যতে দেশটাকে কিভাবে গড়ে তোলা যায় তার প্ল্যানও করে। তবে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যতে নিজেরা কে কি হবে। আজ এখন বালির চড়া ভেঙে সামনের দিকে গোকুল সাহাবাবুর মুদির দোকানের জলের ধারে বসে যাওয়া অংশটার ইট কাঠ মারিয়ে পেছনের সেই গুদাম ঘরের চালার সামনের চাতালে এসে পড়া মাত্রই সাড়া পেয়ে বিলু চালার মধ্যে থেকে বেরিয়ে এসে বলে উঠল, এতক্ষণে এলি তুই? কি ব্যাপার রে পতাকি, আর আমরা সেই তখন থেকে তোর জন্য। উফ, আমার কথা আর বলিস না, আমার যা অবস্থা। পতাকি প্রায় কেঁদেই ফেলে। ভেতর থেকে সুনন্দও বেরিয়ে আসে, বলে ওঠে, ঠিক আছে এসে গেছিস তো, ওটা এনেছিস তো দে। পতাকি একটু হকচকিয়ে বলে ওঠে, হ্যাঁ কি এনেছি? কেন, থার্মোমিটার বিলু তোকে বলে আসেনি? ও হ্যাঁ, এই যে। প্যান্টের পকেট থেকে সাবধানে বের করে দেয়। গুড। উফ, জানিস জ্বরে গা পুড়ে যাচ্ছে লোকটা। দেখি গে কত ওঠে। আবার ঢুকে যায় ভেতরে। বিলু বলে ওঠে, জ্বর আর হবে না। ভাবতে পারিস, একটা রক্ত মাংসের তৈরি মানুষ অজ্ঞান হয়ে খোলা আকাশের নিচে পড়ে আছে, আর তার উপর দিয়ে 1-2 ঘন্টা ধরে জোর ওই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা তো এসে দেখে ভাবলাম নিঘাত কেউ শত্রুতা করে আমাদের এই ক্লাব ঘরের সামনে একটা মড়া ফেলে রেখে গেছে। খুনের মড়া কিনা তাই বা কে জানে। তো যখন দেখা গেল মরেনি, বেঁচে আছে, মনে হলো আমরাই বুঝি মড়া থেকে বেঁচে উঠলাম। আহা, এই প্রথম দৃশ্যটাই দেখতে পেল না পতাকি? জিজ্ঞেস করলো, এই প্রথম কে দেখলো রে? আমি আর প্রদীপ। তোরা অত সকালে এসেছিলি? আরে সেটাই তো মজা। সেই যে ঠাকুমা বলে না, রাখে হরি মারে কে, একদম তাই। প্রদীপের নাকি কাল সন্ধ্যের সময় বৃষ্টির সময় থেকে কেবলই মনে হয়েছে যে এত বৃষ্টিতে আমাদের ক্লাব ঘরের চালাটার কি দশা হচ্ছে। তাই ভোর হতে হতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আর যা করে, পথে আস্তে আস্তে বিলুকে সাইকেলে তুলে নিয়েছে। তো দুজনে এসে দেখে চালাখানা ঠিকই আছে, মানে ঝড় তো হয়নি, শুধুই বৃষ্টি, কিন্তু সামনে ওই দৃশ্য। তারপর আবার কি,
বো করে সাইকেল নিয়ে বেরিয়ে আর সবাইকে খবর দিয়ে এসেছে তারা। পতাকি বলল, হ্যাঁ রে, বেঁচে আছে এই আশ্চর্য। খুব দুঃখী বলে বোধহয়, জানিস, দুঃখীদের জান খুব কড়া হয় রে। চালার মধ্যে ঢুকে এসে পতাকি দেখতে পেল লোকটাকে। তাদের নিজেদের বসবার জন্য এখানে যে একখানা ইঁদুরে খাবলানো গর্ত গর্ত শতরঞ্চি আনা আছে, সেইটে পেতে শোয়ানো হয়েছে। প্রদীপ তার মাথার কাছে বসে কপালে জলপট্টি দিয়ে একটা পাট করা পুরনো খবরের কাগজ নেড়ে নেড়ে বাতাস করছে। ভোম্বলটা বোকার মতো বসে আছে করুণ মুখে। সুনন্দ থার্মোমিটার ঝাড়তে ঝাড়তে বলল, 104। প্রদীপ বলল, আরও বেড়েছিল, জলপটি দিয়ে এখন একটু কমলো মনে হয়। জলপটিটা বোধহয় প্রদীপেরই রুমাল একখানা। এই ঘরটা গুদাম ঘর। জানলা দরজার বালাই বলতে শুধু একটি মাত্র দরজাই, তবে 3 পাটের বড় দরজা, বড় বড় বস্তা ঢোকাবার মতো। তা সেইটে খোলা থাকাতে ঘরে হু হু করে গঙ্গার হাওয়া আসছে আর আলো ঢুকছে মস্ত ঘর। এই লোকটার বয়স মাঝারি, কালো কুৎসিত চেহারা, মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চুলগুলো কাঁচা পাকা কদম ছাঁট, পরনে একটা ফালা ফালা ছেঁড়া লুঙ্গি, আর তার থেকেও ফালা ফালা একটা ময়লা ফতুয়া। প্রদীপ বলল, দেখ, মনে হচ্ছে এই লোকটাকে না কেউ দেদার পিটিয়েছে। জেল পালানো আসামি টাসামি নয় তো? ভোম্বল তাড়াতাড়ি বলে ওঠে, না না না, জেলের তো পোশাক অন্যরকম, ওই ডোরাকাটা ডোরাকাটা। তুই কি করে জানলি? বারে, সিনেমায় দেখিস না? জ্ঞান ফিরলে বোঝা যাবে কে কি বৃত্তান্ত, এখন তো জ্বরে বেহুঁশ। পতাকি বলে ওঠে, এই জ্বর কমানোর ট্যাবলেট তো আছে, আমার কাছে অল্প পয়সা আছে। আমার তো সাইকেল চড়া চলবে না, কেউ যদি তোরা। হ্যাঁ, বেচারি পতাকির জেঠুর কড়া শাসন যে সাইকেল ফাইকেল নয়, পড়ে আছাড় খেয়ে ঠ্যাং ভাঙলে দেখবে কে, চড়তে হয় সাইকেল রিক্সা চড়ো। প্রদীপ বলল, আরে বিলু যখন সাইকেল নিয়ে বেরিয়েছিল না, বাড়ি থেকে বড়ি, তুলো, আয়োডিন আর 2টো ট্যাবলেট এনেছিল চুপি চুপি। বললো ওর মায়ের জন্য নাকি কবে এসেছিল, 2টো পড়ে আছে, দেখে নিয়ে এসছে। ও, তো দে না তাহলে খাইয়ে। না রে, একদম খালি পেটে খাওয়াটা ঠিক না। লোকটার পেটের চেহারাটা দেখছিস, যেন একটা গর্ত। মনে হচ্ছে যেন 7 দিন খায়নি। এত খালি পেটে কিছু খেলে ওষুধ টষুধ উল্টো ফল হবে। কিন্তু এখন এ অবস্থায় কি খাবে? যদি একটু দুধ পাওয়া যেত রে, ফোঁটা ফোঁটা করে খাইয়ে। কিন্তু কারো বাড়ি থেকে তো চুপি চুপি দুধ আনা সম্ভব নয়, তাহলেই তো জেরা, তাহলেই জানাজানি। আর জানাজানি হলে যে কোন দিক থেকে কি বিপদ আসবে কে জানে। আমাদের যে কি বিপদ, যা কিছু করতে যাও জেরা। পতাকি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যা বলেছিস, কিন্তু তোদেরও বাড়িতে ওই জেরা? নয় আবার, ওই তো ওই বিলু বলল ওই জিনিস কটা হাতিয়ে আনতে কম কৌশল করতে হয়েছে। তাহলে তাহলে লোকটাকে বাঁচাবার কি উপায়? সকলেই কাতর, চিন্তিত। কিন্তু রাখে হরি মারে কে, এটা অলিক কথা নয়, সত্যি। তা নয় তো প্রদীপ রাই বা 7 সকালে বালির চড়া ভেঙে এদিকে আসবে কেন? ওরা তো আসে বিকেলে, কিংবা স্কুলের কোনো ছুটির দিন হলে সকালে কখনো কখনো। তাও বাবা কাকা দাদারা, মানে ডেলি প্যাসেঞ্জারের যাত্রীরা বেরিয়ে গেলে তবে। গত সন্ধ্যের বৃষ্টির কথা ভেবেই না হঠাৎ করে, ওহ, ভাগ্যিস ওরা এসেছিল। ওইভাবে রোদ চড়ে ওঠা বেলা পর্যন্ত বাইরে পড়ে থাকলে এই লোকটা জ্বর গায়ে নিঘাত মরে যেত। লোকটার মরে যাওয়াটা যেন খুব বড় একটা রকমের লোকসান বলে মনে হচ্ছে এদের। তা হচ্ছিল বলেই বোধহয় একটা ঘটনা ঘটল, ভগবানের এক দেবদূত এসে হাজির হলো। তা দেবদূতই
যদিও দেবদূতের চেহারাটা কেলে কিষ্টি, একটা নেংটি ইঁদুরের মতো, আর পরনে কেবলমাত্র একটা গামছা। সেই মূর্তিটা যাকে বলে সহসা একেবারে চালা ঘরের সামনে এসে দাঁড়িয়ে এক গাল হেসে বলে ওঠে, দাদাবাবুরা আজ ভোর সকাল থেকে এখানে কি করতেছে গো? হ্যাঁ, এই কি তুই কে? আমারে চেনছেন না? আর তোমাদের স্কুলের মাস্টারবাবুর বাড়ির রাখাল গো, আমি খেঁদা। ওই স্কুল খোলা থাকলে নিত্যদিন মাস্টারবাবুর নেগে তেনার ঘর দিয়ে দুধ নিয়ে যাই, দেখেন নাই? ও তাই তো বটে। বাংলা স্যার খাঁটি গব্য দুগ্ধপানের জন্য নাকি গোটা 3 গরু পুষেছেন। সেটাই তার টিফিন স্বরূপ বাড়ি থেকে নিয়ে যায় এই ছেলেটা। তা তখন তো খেঁদার পরনে একটা গেঞ্জি আর ইজের থাকে, এখন এ কি সাজ? খেঁদা অগ্রাহ্য ভরে বলে, গরু চড়াতে আসবো কি বাবু সেজে গুজে? গরুগুলানকে ছেড়ে দিয়ে ধুলো শোবো বসবো, কিন্তু তোমরা এখানে কি করে গো? নিত্যদিন বাবুই বাগানের মাঠে গরু চড়াতে এসে দেখি তোমরা 5 জনা এদিকে কোথায় যেন আসো। আজ আবার দেখছি ভোর সকাল থেকে যাওয়া আসা, সাইকেল নিয়ে ছোটাছুটি, বোমা টোমা বানাও নাকি গো? আই মারবো এক থাপ্পড়। খুব রেগে গিয়ে সুনন্দ বলে, যা ভাগ, আমাদের কথায় তোর দরকার কি? বোমা বানাচ্ছি, ভারী আসপদ্দা দেখছি তোর। খেঁদা একটু মলিন হয়ে গিয়ে বলে, ওটা তো তামাশা করে বললুম, দেখে মনে লাগলো তোমাদের খুব ব্যস্ত, তা মনে হলো যদি তোমাদের কোনো কমে লাগিয়ে। প্রদীপ হাতের কাগজটা নাবিয়ে রেখে সরে এসে বলে, এ কথা মনে হলো তোর? সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, বিশ্বাস কর। খেঁদা একটা তুচ্ছ মানুষ বটে, তো দাদু বলে তুচ্ছ একটা পিপিলিকাও মানুষের কাজে লাগতে পারে। বারে, তোর দাদু তো বেশ ভালো কথা শিখিয়েছেন, তো একটা কমে লাগতে পারিস, কিন্তু কাউকে বলা চলবে না, বলে ফেলবি না তো? একটা মরা মানুষের বাঁচার ব্যাপার, বলে ফেললেই খতম কিন্তু। ছেলেটা 2 হাতে 2টো কান ধরে বলে, এ মা গঙ্গা সাক্ষী। দেখ, একটা লোক, বলেই সংক্ষেপে আর দ্রুত ঘটনাটা খেঁদার কাছে বিবৃত করে বলে ওঠে প্রদীপ, বুঝলি, একটু দুধ পেলে লোকটার প্রাণ বাঁচে। তোর মাস্টারবাবুর বাড়ি থেকে তোর নিজের নাম করে একটু চেয়ে আনতে পারবি? খবরদার কার জন্য সে কথা ফাঁস করবি না। বললুম না, মা গঙ্গা সাক্ষী। তারপর ঠিক করে একটু হেসে ফেলে বলে, নিজের নাম করে? খেঁদাকে দুধ খাওয়ানোর নেগে বসে আছে তো মাস্টার গিন্নি। তো শোনো, ও নিয়ে তোমাদের ভাবতে হবে নি। 3টে গরু তো এখন আমার হাতে, 3টের বাঁট থেকে একটু একটু করে দুইয়ে নিলেই 1 গেলাস হয়ে যাবে। সদ্য দোয়া গরম দুধ খেলে বল শক্তিও বেশি পাবে। তো দাও, একখান পাত্তর দাও। পাত্তর? হ্যাঁ, একটা বাটি কি ডেকচি মতো কিছু, নই দুলবো কিসে? এই সেরেছে, এখানে আবার বাটি ডেকচি কোথায়? এখানে তো ওই 17 আর নিয়ে আসার মধ্যে জলের বোতল, তো বোতলে তো তুই দুধ দোয়াতে পারবি না। খেদা মুখ বাড়িয়ে লোকটাকে দেখে বলে, ওর ঠোঁট শুকুচ্ছে, একটু জল দাও, ও দুধ পেলেই খাবে, কিন্তু আনে কিসে? বলে এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, ওখানে এই উই টিপের ইঁটির ওপরে কি বসানো? কই? ওটা, আরে ওটা তো, হ্যাঁ, এটা একটা পুরনো বিস্কুটের টিন যাতে ভোম্বলের দাবার গুটিগুলো থাকে। এটাও এই ক্লাব ঘরেই থাকে, বাড়ি থেকে রোজ আনা তো ফ্যাশন। পাছেই ইঁদুরে নিয়ে যায়, তাই কাগজের বাক্স থেকে ট্রান্সফার করে ওর মধ্যে রাখা রয়েছে। বহু পুরনো একটা হান্টলি পামারের বিস্কুটের টিন। খেঁদা বলে, ওর মধ্যে কি আছে ওটা ঢালাই করে দাও না, ওটাই দাও, ধুয়ে নিয়ে ছুট্টে একটু দুধ ধুয়ে আনি। ধুবি কিসে রে? কেন, এ মা গঙ্গা আছে কি করতে? না না না, ভোম্বল বলে ওঠে, গঙ্গায় দূষণ, আমার এই জলের বোতলে একটু জল আছে, এনে। তারপর তারপর সদ্য দোয়া হাতে গরম ফেনা ভর্তি দুধ এসে যায়,
আর খেঁদার আনা একটা পেঁপের ডালকে স্ট্র হিসেবে ব্যবহার করে লোকটাকে দিব্যি বেশ খানিকটা দুধ খাইয়ে ফেলা যায়। কৌশল, কেরামতি সবই খেঁদার, এটা তার ধাতস্থ। কচি বাছুরগুলোর অসুখ করলে মায়ের বাঁট থেকে দুধ টানতে পারে না বলে এইভাবে তাদের দুধ খাইয়ে চাঙ্গা করে খেঁদা। গরু তিনটেকে একলা মাঠে ছেড়ে এসে রেখেছে বলে ছটফট করছিল সে, তবু তারই মধ্যে প্রতিশ্রুতি দিয়ে গেল, আমি আবার ওবেলা দুধ আনবো, আর তোমাদের ও কৌটোটা লাগবে না, ঘর থেকে আমার খাবার জলের ঘটি করে নিয়ে আসবো। কিন্তু এইখানেই কি শেষ? যাবার আগে অত ছটফটানির মধ্যেও সে বলে গেল মানুষের পায়ের গাঁটটা দেখে, দেখো এ মনে হতেছে হাড় মচকেছে, যখন আসবো হাড় জোড়ার পাতা এনে বেঁধে দিয়ে যাব। এর পরেও কি বলা হবে না ছেলেটা ছদ্মবেশী দেবদূত? তারপর ঘরের দৃশ্য দ্রুত বদলালো। সাধে কি আর বিলু বলেছিল দুঃখীর জান বড় কড়া? তা না হলে সেই পেঁপের ডালের চোঙায় খানিকটা সদ্য দেওয়া দুধ আর একটা ট্যাবলেট ম্যাজিকের মতো কাজ করলো। ঘণ্টাখানেকের মধ্যেই লোকটার ঘাম দিয়ে জ্বর ছাড়ল, অর্থাৎ এই 5টা ছেলেরও ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আর লোকটা যখন বাকশক্তি অর্জন করে নিজের কাহিনী বিবৃত করে, তখন নতুন করে এদের মধ্যে প্রায় কম্প দিয়ে জ্বর আসে। লোকটা বলে কি, যা সন্দেহ করে যাচ্ছিল সত্যিই তাই। হ্যাঁ, নিজের পরিচয় অকপটেই জানালো লোকটা। বলল, আগে আপনারা আমার জীবনদাতা, আপনাদের কাছে মিথ্যে কথা কইব না, সবই জানাচ্ছে। ব্যাপারটা হলো, লোকটার নাম কংসারী হাজারি, আস্তানা ওই রূপনারায়ণের ওপারে, আর পেশা চুরি। বলল, হ্যাঁ বাবারা, ওটাই পেশা। নেশার দায় নয় গো, পেটের দায়ে। উপার্জনের কোনো পথ না পেয়ে শেষমেশ সেই পথ। তা বেচারির মানসিক অবস্থা তখন মরিয়া। না খেতে পেয়ে মা আর ছোট ভাইটা কচুর ডাঁটা সেদ্ধ করে খেতে গিয়ে ভুল করে কি বিষাক্ত গাছড়া খেয়ে ভেদ বমি হয়ে মরেছে। আর নতুন বউটা ভয়ে দুঃখে রাগে পালিয়ে গেছে। এ লোকের আবার জেলের ভয়। তবে লোকটা তো আর চালাক চতুর বুদ্ধিমান চোর নয়, এ হচ্ছে নেহাতি বোকা মুখ্যু ছিঁচকে চোর। ওই ছিঁচকেমি করেই মাঝে মাঝে পেট চালায়, আর মাঝে মাঝে ধরা পড়ে যাওয়ায় জেলখানার ভাতে পেট চলে। তা সম্প্রতি জেল থেকে ছাড়ান পেয়ে ভেবেছিল আর চুরি নয়, কিন্তু এমনই ভাগ্য, কিছুতেই কোনো কাজ জুটল না। কাজেই আবার ঢুকেছিল একটা বাড়ির পাঁচিল টপকে, ধরা পড়ে গেল। আর ধরা পড়ে গেলে চোরের ভাগ্যে যা হয়, চোরের মার খাওয়া, তাই হলো। বলল, ওই যে গো, ওই গঙ্গার ধারের মস্ত লাল বাড়িটা, ওর মধ্যেই সেঁদোতে গেছিলাম গো বাবারা। তা কে জানতো কুকুর আছে, তার জন্যেই ধরা পড়া। তারপর যে পেরেছে হাতে সুখ করে নিয়েছে। পথ চলতি লোকও গোলমাল দেখে দাঁড়িয়ে পড়ে এক হাত নিয়ে মজা মেরেছে। তবু ছুটে পালিয়ে এসেছিল লোকটা। চোরের ছুট বলে কথা। গোকুল সাহারে গঙ্গার ভাঙনে ভেসে যাওয়া দোকানটার পেছনের গুদাম ঘরের চালাটার সন্ধান তার জানা ছিল। ভেবেছিল কোনো মতে পালিয়ে এসে তার মধ্যে লুকিয়ে থাকবে। কিন্তু দুর্ভাগার কপাল, আসবার মুখে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আছড়ে পড়ল, আর সেই সময়ই জোর বৃষ্টি নামল। তারপর তো তার আর গানগম্যি ছিল না। লোকটা যে চোর এ ভেবে কারো মনের মধ্যে বিরুদ্ধ ভাব এলো না, বরং যেন বেঁচে উঠে এই পাঁচখানা মাথাকে সে কিনে বসেছে। বর্তে গেছে এরা লোকটার জ্ঞান ফিরেছে আর কথা বলতে পেরেছে বলে। কিন্তু যা বলে গেছে খেঁদা, পায়ে চোট লেগেছে, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কাতরভাবে বলছে, একটু দাঁড়াবার ক্ষমতা থাকলেই কংসারী আবার ছুট মেরে শটকাতো গো বাবারা।
কিন্তু এ পা বড় বেকায়দায় ফেলে দিয়েছে। কংসারীর পা শুধু যে কংসারীকেই বেকায়দায় ফেলেছে তা নয়, এই 5টা ছেলেকেও খুব বেকায়দায় ফেলে দিয়েছে। তবু তাদের মধ্যে একটা নতুন ধরনের আনন্দের উত্তেজনা, একটা প্রায় মরা লোককে তারা বাঁচাতে পেরেছে, এ এক আলাদা সুখ। তবে তাকে সুস্থ করে তুলতে সমস্যা অনেক। প্রথম তো বেশ কিছু সাজ সরঞ্জাম জিনিসপত্র চাই। একটা অসুস্থ অনড় লোককে কয়েকদিন পুষতে হবে। তাছাড়া গোপনীয়তার প্রশ্ন, সেটা জরুরি। কারণ এরা যখন বলেছিল তোমায় আমরা না হয় ধরাধরি করে রিকশায় উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই, লোকটা ডুকরে উঠে বলেছিল, বরং আমার গলায় এক কাটারির কোপ দেন বাবারা, তবু হাসপাতালে দেবেন না। হাসপাতালে গেলে আবার সন্দ করে জেলে ঠেলে দেবে, আর আপনাদেরও বিপদে পড়তে হবে। ভেবে দেখলে কথাটা ঠিক। তাহলে এখন এইখানেই লোকটাকে 2-1 দিন রেখে পুষতে হবে। তার জন্য জিনিস চাই। তাছাড়া দিনে পালা করে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে যা হোক করে ম্যানেজ করতে পারলেও রাত্তিরে আগলানোর সমস্যা। এদিকে প্রদীপ বলল, শোন, একটা লিস্ট করে ফেলছি। এখন যে যার নিজের বাড়ি থেকে যা যা জিনিস আনতে পারবো আমরা। খুব দরকারি জিনিসেরই লিস্ট করেছি। এর মধ্যে 2টো গেঞ্জি আর 2টো পাজামা আমার নিজের থেকেই সাপ্লাই দেব। বাকি জিনিসগুলো বুঝলি, তোদের 4জনকে যে করে হোক ম্যানেজ করতে হবে। কই লিস্টটা দেখি, বলল বিলু। প্রদীপ বলল, কাদা খোঁচা করে লিখেছি, তোরা পড়তে পারবি না। বললি শোন, এক সেট বিছানা, মানে একটা তোষক, একটা বালিশ, একটা চাদর, একটা কম্বল, ছেঁড়া খোঁড়া যা হোক। শোন, কম্বলটা না চাই, আবার যদিও জ্বর টর আসে। 2 নম্বর, দুধ গরম করবার জন্য একটা সসপ্যান। 3, ভাত রান্না করার জন্য একটা ছোট ডেচকি। ভাতটা তো খাওয়াতেই হবে, না এতে ওর গায়ে বল আসবে কি করে। 4 নম্বর, খাবার জন্য একটা থালা, গেলাস, বাটি। 5 নম্বর, আপাতত দিন তিনেকের মতো চাল, ডাল, আলু, নুন, হলুদ, তেল। আর 6, সম্ভব হলে একটু চায়ের ব্যবস্থা। তোরা 4জনে ভাগ করে আনতে পারবি? সুনন্দ বলল, দেখ, ব্যাপার তো সামান্যই, কিছু তো কিনে নিতে পারলেও হয়। কিন্তু আমাদের কার আর পকেটে কত আছে বল? এছাড়া ওষুধ টষুধ অন্য খরচ তো থাকবেই। আর মুশকিল কি জানিস, বাড়ি থেকে কিছু হারালেই বাড়ির কাজের লোককে সন্দেহ করবে সবাই। এই এক ভাবনা। দেখেছি তো, কিছু একটা দেখতে না পেলেই ধরে নেওয়া হয় নিশ্চয়ই ও নিয়েছে। বিলু বলল, আমারও তো সেই একই প্রবলেম। তাছাড়া ওই ছোটোখাটো জিনিস যদি বা সরানো যায়, বিছানাপত্র, ওরে বাবা, ওই পিসির চোখ এড়ানো অসম্ভব। ভোম্বল বলে উঠল, আমাদের বাড়ি থেকে একখানা চায়ের চামচও সরানো যাবে না বাবা। তাহলে সবাই বাড়ি মাথায় তুলবে, গলা আকাশে তুলবে। আমার ঠাকুমা বলে নাকি চোখে ছানি পড়েছে, অথচ চোখের আড়াল দিয়ে একটা ছুঁচ গলাতে যাও। দেখ, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না রে। পতা কি বলে, দেখ, আমার বাড়িতে ওদিক থেকে নো প্রবলেম, আমি একাই সব সাপ্লাই করতে পারি, শুধু গুছিয়ে একটা গল্প বানাতে পারলে হলো। কিন্তু জানিস তো, আসল প্রবলেম হচ্ছে পাচার করা। আমার জেঠু ভয়াল হরি বাড়িতে থাকার সময় ওসব প্রশ্নের বাইরে। ওরা বলে উঠল, কেন, গল্প বানানোর কথা কি বলছিস? গল্প, আরে দেখ, জেঠির কাছে যদি বেশ করুণ করুণ মুখ করে বলি যে একটা নেহাত গরিব দুঃখী লোকের মরণ বাঁচন অভাবের জন্য এগুলো দরকার, জেঠি একটার জায়গায় 2টো দেবে, পুরনোর বদলে আস্ত দেবেন। 3 দিনের যুগ্গি চাইলে 10 দিনের মতো দিয়ে দেবেন। কিন্তু ওই তারপর পাচার করা প্রবলেম। গেটে তো সবসময় ভয়াল হরি। তবে শোন, যদি সন্ধে 6টা থেকে 7:30টার মধ্যে কাজ সারতে পারিস, মানে ওই সময়টুকু হচ্ছে ভয়াল হরির সান্ধ্য ভ্রমণের টাইম। স্বাস্থ্য টাইট রাখার জন্য হন্টন ব্যবস্থা। ঠিক ওই সময়টুকুর মধ্যে কেল্লা ফতে করতে পারলি, ব্যাস। মানে দেখ, আমি বলছি না যে জেঠু লোকটা কিপটে কি কাউকে কিছু দিতে নারাজ, মোটেই সেরকম নন, কিন্তু ওই জেরা। শুধু একটা গরিব লোক বলে জেঠিকে হাত করা যায়, জেঠুকে নয়। সে গরিব লোকটা কে, কি বৃত্তান্ত,
তার সঙ্গে আমার কি যোগাযোগ, সে আসল গরিব না সাজা গরিব, এসব এক গাদা কথা ঠিক জিজ্ঞেস করবেন। তাহলে ভাব, এই বেচারি কাউসারিকে হয়তো তার বদলে আবার জেলে গিয়ে ঘানি টানতে হবে, তার থেকে গোপনীয়তাই সেফ। কংসারী সব শুনতে শুনতে বলে ওঠে, এই কংসারীর জন্য এত চিন্তা বাবারা, একটা নিকৃষ্ট জীব মাত্র, আমারই বিদে দিন। ওরা 5 জনেই বকে ওঠে, থামো তো, কে নিকৃষ্ট কে উৎকৃষ্ট তার হিসেব আছে? সামান্য একটু অপরাধে যারা জলজ্যান্ত একটা মানুষকে এরম পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতে পারে, তারা খুব উৎকৃষ্ট জীব। তোমাকে আমরা সারিয়ে না তুলে বিদায়টা দেয়া দিচ্ছি না। বালির চড়া ভেঙে রাস্তায় উঠে একটা সাইকেল রিকশায় চেপেও বেলা 1টার আগে বাড়িতে এসে পৌঁছতে পারল না পতাকি। বাড়িতে না বাড়ির দরজার বাইরে মোড়ের কাছাকাছি দাঁড়িয়ে আছেন দয়াল হরি দেবনাথ। তো ভাইপোকে দেখা মাত্রই কি তার উপর বকুনির ঝড় নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তিনি? না তো, ঠিক নিজস্ব স্টাইলে একবার তার আপাদমস্তকে চোখ বুলিয়ে গোঁফের ফাঁকে সেই হাসিটুকু হেসে বলে উঠলেন, এ কি একেবারে আস্ত সুস্থ একা নিজে নামছ? সাইকেল রিকশাটাকে দেখে ভাবলাম বোধহয় 5 জনে ধরাধরি করে নামাবে, সঙ্গে সঙ্গেই হসপিটালে যেতে হবে। থানায় আর হসপিটালে খবর দেওয়া রয়েছে তো, এই দেখো এই যে টাকা পয়সা নিয়ে রেডি রয়েছি। বলে বুক পকেটটা একবার থাবড়ালেন দয়াল হরি। যদিও বেচারি পতাকির মনে মনে খুবই অপরাধ বোধ ছিল, খুব বেশি বকুনি খেতে হলেও গায়ে লাগতো না, স্বস্তি হতো, কিন্তু তার বদলে এই পতাকি রেগে ছিটকে উঠে বলে, ও তাহলে দেখছি আপনার পক্ষে ভালো হতো। আলবাত একটা কিম্ভূত আচরণের একটা যুক্তিসঙ্গত কারণ থাকা দরকার। যুক্তিহীন কাজ একদম বরদাস্ত করতে পারি না আমি। যাওয়া হয়েছিল কোথায়? শ্মশানে টশানে নাকি? চেহারা দেখে তো মনে হচ্ছে বোধহয় কোনো মরা ফড়া পুড়িয়ে এলে। যাক, চলো চলো বাড়ির মধ্যে জেঠিকে একবার দর্শন দেবে চলো। তিনি হয়তো এতক্ষণে মনে মনে লেভেল ক্রসিং এর ধারে বসে তোমার কাটা মুন্ডু নিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। বলতে বলতে ঠেলে বাড়ির মধ্যে ঢুকিয়ে আনেন পতাকিকে। উফ, আর কত সহ্য হয়! রাগের চোটে গোপনীয়তার প্রশ্ন ভুলে মেরে দেয় পতাকি। সতেজে বলে ওঠে, পোড়াবার মতো একখানা মরাকেই বাঁচিয়ে তোলা হচ্ছিল এতক্ষণ, বুঝলেন? হ্যাঁ, তাই নাকি? মরা বাঁচিয়ে তোলার মন্ত্রতন্ত্রও শিখে ফেলেছ নাকি? ও পতাকির জেঠি, শোনো শোনো। জেঠি ডুকরে ওঠেন, ফিরেছিস? বাঁচলাম। কোথায় ছিলি বাবা এতক্ষণ? সকাল থেকে না খাওয়া না নাওয়া, আমি ভেবে মরছি। যাক, এটা তবু একটা ভদ্রমতো ভাষা, ন্যায্য আক্ষেপ। পতাকির মনটা নরম হয়ে যায়। অতএব পতাকি সকাল থেকে যা কিছু ঘটেছে সব ঘটনা গড়গড়িয়ে বলে চলে। না বলে পারছিল না তো, মায়ের খেদার সেই 2 আনার অবদানের কাহিনী পর্যন্ত। দয়াল হরি বলে ওঠেন, আরে বাবা একেবারে মেল ট্রেন চালিয়ে যাচ্ছ যে, একটু আস্তে, মাথায় ঢুকতে দাও। কি বললে? লোকটা মার খেতে খেতে ছুটে এসে তোমাদের সেই গঙ্গার ধারের আড্ডাখানার সামনে প্রায় মরে পড়েছিল, তার উপর আবার কালকের সেই মুষলধারে বৃষ্টি ঘণ্টাখানেক ধরে। আচ্ছা জানতো লোকটার? পতাকি রাগের গলায় বলে, দুঃখী বলেই তাই দুঃখীদের প্রাণ করা হয়। কিরকম দুঃখী জানেন? শুধু একটু চুরি করতে গিয়েছিল, তাও করেনি, সেই জন্য বেচারিকে সবাই মিলে মেরে একেবারে চোরের মার মেরে শেষ করে ছেড়েছে। হ্যাঁ, কি বললে? ও পতাকির জেঠি, এ ছেলেটা বলে কি? চোরটাকে সবাই মিলে চোরের মার মেরেছে? কি আশ্চর্য কাণ্ড! পতাকি ক্ষুব্ধভাবে বলে ওঠে, আপনার তো সব কিছুতেই ঠান্ডা, চোর বলে কি মানুষ নয়? আরে বাস, সে কথা কে বলেছে? দেখো, চোরকে চোরের মার মারবেই লোকে। লোকটা পিটুনি খেয়ে খুন হয়ে গেলেও তো কারো ফাঁসি হয় না। চোরের গা হাত পাকে কেউ রক্ত মাংসের বলে মনেই করে না। কিন্তু তোমরা তো বাপু তাকে মানুষ বলেই গণ্য করেছিলে মনে হচ্ছে।
তাহলে তার সঙ্গে মানুষের তুল্য ব্যবহারটা করলে কই? তার মানে লোকটার 104-5 জ্বর দেখেও তোমরা এই 5 জন আনাড়িতে তার চিকিৎসা করতে বসলে, যাদের নাকি নাড়িজ্ঞান জ্ঞান পর্যন্ত নেই। এর নাম আইন নিজের হাতে তুলে নেওয়া। একটা ঘোড়ার রোগ ব্যাধি হলে ঘোড়ার ডাক্তার ডাকা হয়, গরুর অসুখ করলে গোবদ্দি। আর এ একটা মানুষ, তার জন্য একটা ডাক্তারের ডাক পড়লো না। আর রাখছো কোথায় তোমরা? না ওই তলিয়ে যাওয়া দোকানের ধারে। রাতারাতি হঠাৎ আর একটা ধস নামলেই ব্যাস একেবারে সবান্ধব সলিল সমাধি। কথা তো নয়, যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। আর কত অপমানই সইবে পতাকি, বলে উঠবে না, আহা কি বুদ্ধি, ডাক্তার ডাকতে গেলে লোকটার পরিচয় প্রকাশ পেয়ে যাবে না, তার মানেই তো সব খতম। আর ওখানে ছাড়া একটা চোরকে আর কোথায় রাখতে পারবো, কে দেবে তাকে থাকতে? দয়াল হরি বলে ওঠেন, অন্যের ধার ধারবার দরকারটা কি? তোমার নিজের বাপ ঠাকুরদার এই একখানা বাড়ি নেই? তাতে খান কয়েক খালি ঘর পড়ে থাকে, তোমার জানা নেই? হ্যাঁ, কি বলছেন? মানে এই বাড়িতে? পতাকি হাঁ। দয়াল হরি বলেন, অসুবিধেটা কি? রোগীর সেবক হিসেবে রাতে তোমার বন্ধুরাও থেকে যেতে পারে কেউ কেউ। পতাকি বলে ওঠে, হ্যাঁ, আর পুলিশ যদি টের পায় তখন তো আপনারই বিপদ। মানে যদি বলে ও আপনার কে, ও কিরকমের লোক। বিপদ দয়াল হরি দেবনাথের? তাঁর বিপদ ঘটাবার সাধ্য স্বয়ং হরি ছাড়া আর কারো নেই, বুঝলে হে পতাকি বাবু? যদি বলে ওকে, তার উত্তর তো আছেই, আমার আত্মীয়। আর লোকটা কিরকম সেও তো বলা যাবে। লোকটা চুরি কথাটার বানানই জানে না। পতাকি একটু অবাক হয়ে বলে, কিন্তু আপনি তো কখনো মিছে কথা বলেন না। এই দেখো, এর মধ্যে মিছে কথাটা কোথায়? ও যখন মানুষ তখন নিশ্চয়ই আমার আত্মীয়ই। পড়নি, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। আর ওই বানানের কথা, সেও তো 100% সত্যি হে, জানে ও বানান, অক্ষর পরিচয় আছে ওর। ব্যাস তাড়াতাড়ি নাওয়া খাওয়া করে জেঠিকে ছুটি দিয়ে চলো বেরিয়ে পড়া যাক তোমার সেই ভিআইপি গেস্টকে নিয়ে আসতে। তা বলে ভেবো না চিরকাল তোমার গেস্টকে বসিয়ে খাওয়াবো, এই হাড়ে একটু মাংস গজানো পর্যন্ত, ব্যাস। তারপর খেটে খাও। তা শোনো, মালির কাজ এমন কিছু শক্ত নয়, ভক্তি থাকলেই শিখে নেওয়া যায়। তার মানে চোর কংসারীর ভবিষ্যৎটি সোনা দিয়ে বাঁধানো হয়ে গেল। তার মানে হরি যাকে রাখেন, হরি যদি আবার দয়াল হন, তাহলে তো কথাই নেই। পতাকি কি তার জেঠু বাগনান কলেজের প্রাক্তন প্রিন্সিপাল দয়াল হরি দেবনাথ নামটির রূপান্তর নিয়ে পুনর্বিবেচনা করবে? না করলে তো তার নিজের ওই জেঠির ডাকা নামটাই আসল হয়ে দাঁড়াবে, পাতুকি। গল্পটা এখানেই শেষ। আশা করা যাক তারপরে সব ঠিক ঠিক ভালো হয়েছিল। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। আর প্রত্যেকবারের মতোই মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানাবার কথা। ধন্যবাদ।